Besh. So thank you everyone for your time and patience. And this is my first class on Child Harold's Pilgrimage, written by Lord Byron. যেটা তোমাদের বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সিলেবাসে is a recommended text in your semester 4 syllabus. So today we will start Child Harold's Pilgrimage, but before that we will say some introductory words. প্রথমেই যেটা বলি, তোমাদের আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে এবং গুগল ড্রাইভে আমি আপলোড করে দেবো। আমি তোমাদের এই টেক্সট অফ চাইল্ড হ্যারোল্ড, যেটা তোমাদের সিলেবাসে রিকমেন্ডেড, দ্যাট পোর্শন which is recommended in your syllabus, that is Canto 3 words 36 to 45 BU সিলেবাসে কি আপনারা রেকমেন্ডেড এই মোটামুটি 3 পাতার টেক্সট তোমাদেরকে আমি দিয়ে দিয়েছি। এছাড়া তোমাদেরকে আমি আরেকটা টেক্সট দিয়েছি যেটা বেসিক্যালি পুরো ক্যান্টো 3 তার মধ্যে আছে। এখান থেকে 36টা তোমরা খুব সহজেই খুঁজে বের করতে পারবে। 36 থেকে 45 এখান থেকে তোমরা চাইলে পড়তে পারো, ঠিক আছে। এছাড়াও আমি তোমাদের বেশ কয়েকটা মেটেরিয়াল দিয়েছি। একটা আমাদের ইলামবাজার কলেজের ডক্টর প্রসূন ব্যানার্জি, আমার খুবই কাছের মানুষ, প্রসূন বন্দ্যোপাধ্যায়, তার একটা মেটেরিয়াল আমি দিয়েছি। আমি নিজেও একটা মেটেরিয়াল তৈরি করছি, তোমাদের দেবো। এটা খুবই কাজের একটা মেটেরিয়াল। এটাতে মোটামুটি মোরাললেস তোমাদের যে সমস্ত কোয়ারিগুলো, প্রশ্ন এবং আনসারের বেসিক জিনিসগুলো সবই এখানে দেওয়া আছে। চাইল্ড হ্যারোল্ডস পিলগ্রিমেজের উপরে মেটেরিয়াল, প্রসূনদা কবি জয়দেব কলেজ ইলামবাজারের টিচার, তার দেওয়া। এবং আমি তোমাদের উইকিপিডিয়া আর্টিকেল দিয়েছি, এবং এছাড়াও আরেকটা তোমাদের স্টাডি মেটেরিয়াল আমি দিয়েছি। ফলে এইগুলোকে মোটামুটি হাতিয়ার করে, এগুলোর উপর বেস করে আমরা চাইল্ড হ্যারোল্ডস পিলগ্রিমেজ পড়তে শুরু করবো। অনেকেই বলছে যে স্যার চাইল্ড হ্যারোল্ডস পিলগ্রিমেজ বেশ ডিফিকাল্ট টেক্সট। না, একেবারেই ডিফিকাল্ট নয়। সেই কনটেক্সটের উপরে বেস করে, হিস্টোরিক্যাল কনটেক্সট জেনে আমাদেরকে চাইল্ড হ্যারোল্ডস পিলগ্রিমেজ পড়তে হবে। ওকে, সো লেট আস বিগিন চাইল্ড হ্যারোল্ডস পিলগ্রিমেজ। আজকের ক্লাসে আমরা বেসিক কয়েকটা ইম্পর্টেন্ট পয়েন্ট নিয়ে আলোচনা করবো। আমরা অলরেডি উই হ্যাভ ডিসকাসড অ্যাবাউট হোয়াট ইজ রোম্যান্টিক পোয়েট্রি, what are the features of the romantic poetry, we have already discussed. ফলে আজকের ক্লাসে আমরা আলাদা করে রোমান্টিক পোয়েট্রি নিয়ে ডিসকাস করবো না। আমরা একদম ডাইরেক্টলি চাইল্ড হ্যারোল্ড এবং লর্ড বাইরন, ইটস ক্রিয়েটার, তাদেরকে নিয়ে আলোচনা করতে করতে চাইল্ড হ্যারোল্ডের মধ্যে ঢুকে পড়বো। প্রথমেই বলি that Child Harold's Pilgrimage is a long narrative poem written in 4 cantos or 4 parts. Canto মানে basically the structure of a poem when it is divided into various parts. যেরকম নভেলের ক্ষেত্রে ভলিউম, কবিতার ক্ষেত্রে ক্যান্টো। You have already read canto in Rape of the Lock. So basically it's a long narrative poem. What is the meaning of the narrative poem? Narrative poetry is a form of poetry that tells a story. For example, epic is a narrative poem. So narrative poetry is a form of poetry that tells a story, often making the voices of a narrator and the characters as well. So almost like a fiction, almost like a drama, it tries to present the entire poem in a dialogic manner. অনেক ক্ষেত্রে তার মধ্যে কনভারসেশন, হিরোর যে ভিতরের যে নিজের ভয়েস, তার যে গলা, সেটা আমরা এই কবিতার মধ্যে শুনতে পাই। এবং জেনারেলি একটা মিটার্ড ভার্সের মধ্যে কোনো একটা পার্টিকুলার মিটার, ইট ক্যান বি ইন আয়াম্বিক পেন্টামিটার, ইট ক্যান বি ইন ট্রপিক টেট্রামিটার, কোনো একটা পার্টিকুলার মিটারে লেখা একটা গল্প যখন কবিতার আকারে লেখা হয় তাকে বলা হয় ন্যারেটিভ পোয়েট্রি। ইট ইজ আ পোয়েম রিটেন বাই লর্ড বাইরন। আমরা লর্ড বাইরন সম্পর্কে জানবো। হি ইজ হিমসেলফ আ ভেরি রোম্যান্টিক ক্যারেক্টার। নিজের গ্রিক ইন্ডিপেন্ডেন্সের যুদ্ধে লড়েছেন। একদম একটা অন্য রকমের একটা চরিত্র, নিজেকে হিরো বলে মনে করতেন। এবং অনেকেই বলে চাইল্ড হ্যারোল্ডস পিলগ্রিমেজ ইজ অ্যান অটোবায়োগ্রাফিক্যাল পোয়েম বেসড অন লর্ড বাইরনস ক্যারেক্টার। আমরা জানি চাইল্ড হ্যারোল্ডের আগের, মানে প্রথমবার যখন চাইল্ড হ্যারোল্ড লেখা হয় তখন পাবলিশ হয়েছিল চাইল্ড বুরুন বলে, অ্যান্ড বুরুন ইজ অ্যাকচুয়ালি দ্য ওল্ড ফর্ম অফ দ্য বাইরন। ফলে উই ক্যান রিড চাইল্ড হ্যারোল্ডস পিলগ্রিমেজ অ্যাজ an autobiographical poem, একটা আত্মজীবনীমূলক কবিতা বাইরনের। The poem was published between 1812 and 1818, and the poem is dedicated to Landi. Landi মানে কি? LANDHE. What is Landi?
ধীরে, আরেকবার আস্তে কিংবা ধীরে ধীরে না, ওটা তো আলাদা। এই পোয়েমের কনটেক্সটে ল্যান্দি অ্যাকচুয়ালি মিন্স ইট ইজ আ ডেডিকেশন টার্ম অফ এন্ডিয়ারমেন্ট, প্রিয়, আমার খুবই কাছের মানুষ বলতে আমি ল্যান্দি বোঝাই। ল্যান্দি is basically means it's a term of endearment, কিন্তু it is used as almost a prologue. prologue মানে কোনো একটা কবিতার আগে যে প্রিফেটারি পোর্শন অফ রাইটিং হয়, যেখানে এই পোয়েমটাকে ইন্ট্রোডিউস করি। অনেক ক্ষেত্রেই তোমরা জানো ইনভোকেশন, রেড ইনভোকেশন বাই জন মিল্টনস ইন জন মিল্টনস প্যারাডাইস লস্ট। ইনভোকেশন মানে ইনভোকিং দ্য মিউজ, কবিতার অধিষ্ঠাত্রী দেবীকে ডাকছে, এসো। দেখে কি বলছে যে আমাকে কবিতাতে ইন্সপায়ার করো, ইন্সপায়ার মি ইন রাইটিং দোজ গ্রেট লাইনস। হিয়ার ইন চাইল্ড হ্যারোল্ডস পিলগ্রিমেজ দ্য ল্যান্ডি অফ দ্য পোয়েম ইজ অ্যাকচুয়ালি ডেডিকেটেড টু লেডি শার্লট হার্লি, এই ভদ্রমহিলাকে। পরবর্তীকালে যার নাম হয় লেডি শার্লট মেরি বেকন। নি হার্লে, নি মানে এনিওয়ান, এন ডাবল ই, নি মানে মহিলাদের বিয়ের আগের পদবী, মানে আগে কোন নামে সে পরিচিত ছিল, দ্যাট ইজ নোন অ্যাজ নি। সো ফর এক্সাম্পল আমি যদি বলি যে অনন্যা ব্যানার্জি নি মুখার্জি, সো শি ওয়াজ মুখার্জি বিফোর হার ম্যারেজ, ক্লিয়ার। ফলে এই যে ভদ্রমহিলা, এই শার্লট হার্লে, তার মাত্র 11 বছর বয়স ছিল যখন এই চাইল্ড হ্যারোল্ড লেখা হয়, তখনই বায়রন তার প্রেমে পড়ে। ফলে বুঝতেই পারছো বায়রন কিরকম রোমান্টিক ক্যারেক্টারের মানুষ। বায়রন ম্যারিড মাল্টিপল টাইমস and he is in relationship multiple times. He has many illegitimate child. তার প্রচুর লিগ্যালিটির বাইরে তার অনেক সন্তান রয়েছে, এবং সারা জীবনই এইভাবেই জীবন কাটিয়েছেন। He led stormy life and hence dedicated this poem to Lady Charlotte Harley বা Charlotte Bacon. She was the second daughter of the 5th Earl of the Oxford and Lady Oxford, Jane Elizabeth Scott. Throughout the poem, Byron, in character of the child herald, regretted his wasted early youth, hence reevaluating his life choices and redesigning himself through going on the pilgrimage. ফলে এই গল্পটা কি আমরা পরে জানবো। এখানে বেসিক্যালি একটা চাইল্ড হ্যারোল্ডের গল্প। একটা নাইট হবে, একটা মানে ইয়াং অ্যারিস্টোক্র্যাটিক ক্লাসে বিলং করা মানুষের গল্প, যে তার জীবনে ফেলে আসে ইউথ, তার ইয়াং এজে সে কত ভুল ডিসিশন নিয়েছে, সেই ভুল ডিসিশনগুলো নিয়ে পন্ডার করছে যে ডিসিশনগুলো কেন নিয়েছে। সো এবং এখন হি ইজ অন পিলগ্রিমেজ। পিলগ্রিমেজ মানে আমরা জানি সাধু সন্ন্যাসীর মতো সবকিছুকে ছেড়ে বানপ্রস্থে চলেছেন ভদ্রলোক, during which he lamented various historical events including the Iberian Peninsular War. বিখ্যাত একটা ওয়ার, এই যুদ্ধে অংশগ্রহণ করেন, পেনিনসুলার ওয়ার, যেটা স্পেন, ইউনাইটেড স্টেটস, ইউনাইটেড কিংডম এবং পর্তুগাল তারা ফ্রান্সের বিপক্ষে লড়ে। 1807 থেকে 1814 এই ওয়ারে পার্টিসিপেট করেছে চাইল্ড হ্যারোল্ড, এবং তাই নিয়ে তার ল্যামেন্টেশন, তার জীবন যে ফেলে আসা, তাই নিয়ে তার ল্যামেন্টেশন এই কবিতার মধ্যে আমরা দেখতে পাই। তাহলে হোয়াট ইজ দিস পোয়েম? This poem is basically about the traveling and reflections of a world-weary young man. World-weary মানে পৃথিবীকে নিয়ে যে ক্লান্ত, who is very much tired regarding the world. No more can tolerate the burden of the world. এই পৃথিবীর যে বিরাট বড় ভার আর সহ্য করতে পারছে না। অনেকেই আমাদের টিচারদের বলে আর ভালো লাগছে না, আমি রিটায়ার করে যাব। ঠিক আছে, এই যে ভালো লাগছে না, এই যে ভালো না লাগা, এই ভালো না লাগাটা হচ্ছে world-weary. ওয়ার্ল্ড ওয়ারি, WARY, গোটা পৃথিবী সম্পর্কে ক্লান্ত। সো it describes the travels and reflections of a world weary young man who is disillusioned with a life of pleasure and revelry and looks for distraction in foreign lands. Disillusioned with a life of pleasure and revelry. pleasure মানে কি? আনন্দ। revelry মানে হই হট্টগোল করা। যে হই হট্টগোলকারী পৃথিবীকে নিয়ে খুবই ডিসিলিউশনড, এবং সে মানে ফরেন ল্যান্ডে, একটা বিদেশে যেতে চায়। আমরা বারবার জানি রোমান্টিক পোয়েট্রি একটা বিরাট বড় ক্যারেক্টারিস্টিক হচ্ছে যে টু আইসোলেট ওয়ানসেলফ ফ্রম হিজ ওন নেটিভ ল্যান্ড ইনটু দ্য ফরেন ল্যান্ড।
নিজেকে একটা বিদেশে গিয়ে একটা অন্য জায়গায় নিজেকে সেটেল করা। এবং এই যে মিডিয়াভাল কোয়ালিটি, এই যে একটা মধ্যযুগীয় একটা সামন্ততান্ত্রিক অ্যাটমসফিয়ার এই গোটা পোয়েমের মধ্যে আমরা পাই। এই জন্যই রোমান্টিক পিরিয়ডের একটা বিরাট বড় ক্যারেক্টারিস্টিক হচ্ছে মিডিয়াভালিজম, অলওয়েজ ট্রাইং টু গো ব্যাক টু দ্য মিডিয়াভাল নাইটহুড। বারবার এই মধ্যযুগীয় নাইট হওয়ার দিকে সে চলেছে। এবং আমরা জানি চাইল্ড মানে, আমরা দেখবো পরে, চাইল্ড মানে বেসিক্যালি নাইট হওয়ার যে আগের স্টেজ মিডিয়াভাল হায়ারার্কি অনুযায়ী তাকে বলা হয় চাইল্ড। সো এই যে টাইটেলটা চাইল্ড হ্যারোল্ডস পিলগ্রিমেজ, এটার মানে হচ্ছে এমন একটা ইয়াং ম্যান যে পরবর্তীকালে নাইট হবে, সে পিলগ্রিমেজে চলেছে। It's a very contradictory thing because the title is very contradictory in nature. Why? Because child at the same time actually denotes a very aristocratic position. It actually denotes a position in the medieval feudalism. It's a power hierarchy in the medieval feudalism. Medieval feudalism একটা সামন্ততন্ত্রের একটা অন্যতম পাওয়ারফুল পজিশন হচ্ছে চাইল্ড। সে কেন পিলগ্রিমেজে যাবে, সে কেন সবকিছু ছেড়ে বেরিয়ে যাবে, এই নিয়ে একটা প্রশ্ন আসবে। তাহলে পৃথিবীকে নিয়ে ক্লান্ত একটা ইয়াং মানুষ যে মনের মধ্যে একটা অদ্ভুত মেলানকালিনেস নিয়ে ঘুরে বেড়াচ্ছে এবং ডিসইলিউশনমেন্ট, তাকে নিয়ে লেখা এই কবিতা। আমরা একবার দেখে নেব যে চাইল্ডকে অ্যাকর্ডিং টু দ্য মিডিয়েভাল ডক্ট্রিন অফ দ্য ফিউডালিজম, a child, childe or child, was a nobleman's son who had not yet attained knighthood, যে নাইটহুড এখনো পায়নি, কিন্তু তার পরিবার সূত্রে সে সেটা পাবে। or had not yet owned his purse, এখনো তার টাইটেল গুলো জেতেনি। as a rank in chivalry, what is chivalry anyone? chivalry, what is chivalry? কে বলতে পারবে? বলা উচিত, বহুবার বলেছি। কার্টেসি, ঠিক। কোর্টের মধ্যে যে ধরনের জিনিসপত্র, চিভেলরি or chivalric code is an informal and varying code of conduct developed between 1170 and 2020. Basically it is the medieval knightly system with its religious, moral and social code. তার যে নিজস্ব সোশ্যাল কোড, ধরা যাক কোনো একজন মিডিয়েভাল নাইট, সে যদি কোনো একজন নারীকে দেখে বিপদে, সেটাকে উদ্ধার করবে, দ্যাট ইজ চিভেলরি। নোবেলম্যানস রিলিজিয়ন ইজ চিভেলরি। এটা যদিও রিলিজিয়াস ডক্ট্রিনের পার্ট নয়, কিন্তু তার মরাল ডক্ট্রিনের পার্ট। অর্থাৎ সে যদি মনে হয় যে কোনো একজন মানুষকে আর একজন মানুষ হেকেল করছে, সেটা তরবার নিয়ে তাকে আক্রমণ করবে। এই যে বেসিক কোড অফ কন্ডাক্ট, যেরকম আমি অ্যাজ আ টিচার আমার কিছু মডেল কোড অফ কন্ডাক্ট রয়েছে, আমি কোনো ছাত্রছাত্রীকে অযথা হেনস্থা করতে পারি না বা সমস্যায় ফেলতে পারি না, আমি অবশ্যই আমার মডেল কোড অফ কন্ডাক্ট মেনটেন করে চলবো। তোমাদের স্টুডেন্টদের একটা আদর্শ মডেল কোড অফ কন্ডাক্ট রয়েছে, যেরকম মিডিয়েভাল নাইটদের একটা মডেল কোড অফ কন্ডাক্ট রয়েছে যেটা বেস করে তাদের চলতে হতো। দ্যাট ইজ নোন অ্যাজ চিভেলরি। বুঝতে পেরেছো? তো এই চিভেলরির যে কোড as a rank in chivalry, it was used as a title, as for example child horn in King Horn, whilst a male progressed through the positions of the squire and then knight. প্রথমে স্কয়ার হয়, তারপরে সে নাইট হয়, তার আগে থাকবে চাইল্ড। বুঝতে পেরেছো? চাইল্ড, স্কয়ার, নাইট আমি দেখাবো একটু পরে। The term is now obsolete, এখন obsolete। এবং রবার্ট ব্রাউনিং এর চাইল্ড রোলান্ড টু দ্য ডার্ক টাওয়ার কেম, বা লর্ড বায়রনের চাইল্ড হ্যারোল্ডস পিলগ্রিমেজে এর উল্লেখ পাওয়া যায়। ফলে যদি তোমরা মিডিয়েভাল নাইটহুডের হায়ারার্কির দিকে দেখার চেষ্টা করো, দাঁড়াও তো, হ্যাঁ দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ কি? হ্যাঁ স্যার দেখতে পাচ্ছি। তাহলে দেখতে পাবে যে উপর থেকে তলাটা একদম মানে ফাইনাল, মানে সবচেয়ে বড় পজিশন, উপরটাতে ছোট পজিশন এক্ষেত্রে। সো কান্ট্রি বাস্টার একটা নোবেলিটি র্যাঙ্ক, তারপরে স্কোয়ার বলা হয় SQUIRE, তারপরে নাইট KNIGHT। সো এই দুটোর মাঝখানে হচ্ছে চাইল্ড, তারপরে লর্ড, তারপরে ব্যারনেট, তারপরে মার্কুই, ব্যারন, কাউন্ট, ডিউক,
তারপরে আর্ক ডিউক বা গ্র্যান্ড ডিউক, তারপরে কিং, তার উপরে এম্পারার। এম্পারার হচ্ছে মানে কিং এর উপরে। ফলে এটা ছিল সোশ্যাল র্যাঙ্ক অফ দ্য নোবিলিটি। কান্ট্রি বাস্টার্ড, স্কোয়ার নাইট, লর্ড, ব্যারনেট, মার্কুই, ব্যারন, কাউন্ট, ডিউক, আর্ক ডিউক বা গ্র্যান্ড ডিউক, কিং, এম্পারার। সো এইভাবে কিন্তু যেরকম চার্চের প্রথমে বিশপ, আর্ক বিশপ, তারপরে মেট্রোপলিটন আর কার্ডিনাল, তারপরে পোপ। পোপ প্রায় রিলিজিয়নে এম্পারারের সমকক্ষ, আর বিশপ কাউন্টের সমকক্ষ, কাউন্টের সমকক্ষ আর্ক বিশপ, আর্ক বিশপ অফ ক্যান্টারবেরি আমরা দেখেছি। ফলে এরকম সোশ্যাল র্যাঙ্ক করা হতো। এই সোশ্যাল র্যাঙ্কে বিলং করছে চাইল্ড নাইটের এবং স্কোয়ারের মাঝখানে নাইট হবে হবে করছে। সো বেসিক্যালি in a wider sense, the poem is an expression of the melancholy and disillusionment felt by a generation weary of the wars of the post-revolutionary and Napoleonic eras. অর্থাৎ এই বিপ্লবের পরবর্তীকালে আমরা জানি 1789 এ একটা বিপ্লব হয়। বিপ্লবের নাম কি? ফরাসি বিপ্লব। ফরাসি বিপ্লব বা ফ্রেঞ্চ রেভলিউশন। মাথায় রেখো, ফ্রেঞ্চ রেভলিউশন ইজ অ্যাকচুয়ালি দ্য ফাদার ফিগার অফ দ্য ইংলিশ রোম্যান্টিসিজম। এই যে কয়েকজন সাধারণ মানুষ, কমন পিপল, they can actually break into the French dynasty and completely destroy the castle of the Bastille. Bastille দুর্গের পতন ঘটিয়ে কয়েকজন সাধারণ মানুষ যে একটা বিরাট বড় সাম্রাজ্য দখল করে নিতে পারে, এর ধারণা এর আগে কারোর ছিল না। সো ফ্রেঞ্চ রেভলিউশন ইজ অ্যাকচুয়ালি দ্য মান্ত্রা ফর দ্য লিবার্টি, ফ্র্যাটার্নিটি অ্যান্ড দ্য ইকুয়ালিটি। এই যে স্বাধীনতা, সাম্য এবং মৈত্রী, এই যে সমানতা, সৌভ্রাতৃত্ববোধ, এর প্রতীক হচ্ছে আমরা বলতে পারি ফ্রেঞ্চ রেভলিউশন। occurs in 1789, it destroys the Bourbon dynasty, বুর্বো রাজবংশের পতন ঘটিয়েছিল। তো এই যে ফ্রেঞ্চ রেভলিউশনের সঙ্গে কিন্তু বহু রোমান্টিক পোয়েট, তাদের যে ভিতরের যে রোমান্টিসিজম, এই রোমান্টিক ব্যাপারটা কিন্তু ফ্রেঞ্চ রেভলিউশনের সঙ্গে খুব ভীষণভাবে অ্যাসোসিয়েট করা হয়। কিন্তু আফটার দ্য ফ্রেঞ্চ রেভলিউশন দেন দেয়ার অকার্স দ্য ডিসইলিউশনমেন্ট, বিকজ আফটার দ্য ফ্রেঞ্চ রেভলিউশন নেপোলিয়ন বোনাপার্ট দ্য কিং, আফটার দ্য পিরিয়ড অফ দ্য রেইন অফ দ্য টেরার, একটা বিরাট সময় জুড়ে সন্ত্রাসের রাজত্ব চলে, যারা যারা অ্যারিস্টোক্র্যাট তাদেরকে মারা হয়, গিলোটিনে পোড়া হয়, সারা ফ্রান্স জুড়ে এই সন্ত্রাসের রাজত্ব চলতে থাকে। এবার এই যে ভয়ঙ্কর সন্ত্রাসের রাজত্ব, এই সন্ত্রাসের রাজত্বের দেখার পরে এবং তার পরবর্তীকালে যখন তারা দেখেন যে ইট ওয়াজ অ্যান ইরা অফ দ্য ডিসইলিউশনমেন্ট, বিকজ বিপ্লবের যিনি সন্তান তিনি একজন অটোক্র্যাটে পরিণত হয়েছেন, নেপোলিয়ন বোনাপার্টকে বলা হয় বিপ্লবের সন্তান, যিনি একনায়কতন্ত্রে পরিণত হয়েছেন। ফর এক্সাম্পল অ্যাডলফ হিটলার, হি ওয়াজ আ ভেরি পপুলার লিডার। অ্যাডলফ হিটলার কিন্তু বিরাট পরিমাণে ভোটে জিতে লিডার হয়েছিলেন, কিন্তু তিনি একজন একনায়কতন্ত্রে পরিণত হয়েছিলেন। ফলে এইটা দেখে এক ধরনের ডিসইলিউশনমেন্ট অনেকের মনে আসে এবং সেই সময়ই ইউ জগৎ ছেড়ে অন্য কোনো পৃথিবীর খোঁজে চলে যাওয়া, এই পৃথিবীর প্রতি টান আস্তে আস্তে নষ্ট হয়ে গেছে, ডিসইলিউশনমেন্ট ক্রিয়েট হয়েছে। সেটা নিয়ে কিন্তু চাইল্ড হ্যারোল্ডস পিলগ্রিমেজ। So আমি আগেই বলেছি, the title comes from the term child, who was a medieval title for a young man who was a candidate for knighthood. It was a medieval title for a young man who will be knight later on in his life. So this is the poem is about. এরপরে আমরা বায়রনের জীবনে যাব, বায়রনকে ছিলেন অল্প করে দেখে নেব। তার আগে আমরা জেনে নেব যে বায়রনিক হিরো কাকে বলে। এটা জানা খুব দরকার, কারণ বায়রনের জীবনটা অনেকটা বায়রনিক হিরোর মতোই। বায়রন নিজের জীবনটা এই চাইল্ড হ্যারোল্ডের মতোই কাটাতে চেয়েছিলেন। সো দ্য পোয়েম ওয়াজ ওয়াইডলি ইমিটেটেড and contributed to the cult of the wandering Byronic hero who falls into the melancholic reverie as he contemplates scenes of the natural beauty. Natural beauty মানে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে একজন বায়রনিক হিরো ইজ হাইলি টেম্পার্ড। তার কিন্তু মানে মেজাজ কিন্তু হাইলি কন্ট্রোল, কখনো রাগ হতে পারে, কখনো বলতে পারে না এসব করবো না, কখনো সবকিছু ছেড়ে বেরিয়ে যেতে পারে এবং মনের মধ্যে ভয়ঙ্কর দুঃখ থাকতে পারে। সো মেলানকলিক রিভেরি, who is highly contemplative, খুব ভীষণভাবে চিন্তা ভাবনা করেন ভীষণ বিষয় নিয়ে, এবং ওয়ান্ডারিং, ইউরোপের একটা জায়গা থেকে আর একটা জায়গাতে কনস্ট্যান্টলি ঘুরে বেড়াচ্ছে। and hence the poem's autobiographical subjectivity was widely influential
not only in literature but in the arts of the music and painting as well. Music, painting সব জায়গাতে কিন্তু ইউরোপিয়ান রোম্যান্টিসিজমের একটা বিরাট বড় পাওয়ারফুল ইনগ্রেডিয়েন্ট ছিল চাইল্ড হ্যারোল্ডস পিলগ্রিমেজ। ফলে ইউরোপিয়ান রোম্যান্টিসিজমের একটা বিরাট বড় আমরা বলতে পারি ক্যানোনিক্যাল পোয়েম হচ্ছে এই চাইল্ড হ্যারোল্ডস পিলগ্রিমেজ। আমরা একবার দেখে নেব যে বায়রনিক হিরো বলতে আমরা কি বোঝাচ্ছি, কয়েকটা বেসিক জিনিস আমরা একটু দেখে নিচ্ছি। আচ্ছা, প্রথম যে বেসিক কোয়েশ্চেন অনেক ক্ষেত্রেই পরীক্ষায় আসে, when was Byron's Child Harold Pilgrimage published? আগেই বলেছি the first two cantos of the Byron's Child Harold Pilgrimage was first published in 1812, though Byron started it back in 1809 in Albania, আফ্রিকার অ্যালবেনিয়াতে 1809 শুরু করেন, পরে 1812 তে পাবলিশড হয়। এবং ক্যান্টো 3 যেটা তোমরা পড়ছো পাবলিশড হয় 1816 এ, ক্যান্টো 4 পাবলিশড হয় 1818 এ। So 1816, 1818, তার আগে 1812, first two cantos মনে থাকবে। Second question, write a note on the genre and style of Byron's Child Harold Pilgrimage. Basically, it is a long narrative poem modeled on the medieval metrical romances. But what is medieval metrical romance? Romance bolte amra ki bujhi? Kono idea? Anyone? What is medieval metrical romances? History of English literature an important topic. Medieval metrical romances কারোর কোনো আইডিয়া রয়েছে? মেট্রিক্যাল মানে রাইম স্কিম, কবিতার মতো করে লেখা। রোম্যান্স মানে যখন কোনো একটা গদ্যের মধ্যে এক ধরনের রোম্যান্টিক অ্যাটমসফিয়ার থাকবে, অর্থাৎ এক ধরনের ভালোবাসার গল্প, অথবা ইট ক্যান বি আ স্টোরি অফ লাভ, অর ইট ক্যান বি আ স্টোরি অফ দ্য হরার অর টেরার, বা ভয়ের গল্প থাকতে পারে, দ্যাট ক্যান বি রোম্যান্স, অথবা ইট ক্যান বি অলসো হিস্টোরিক্যাল ন্যারেটিভ। কিন্তু কোনো এক ধরনের একটা এক্সোটিক অ্যাটমসফিয়ার থাকবে যেটা আমরা আমাদের প্রত্যেক দিনের জীবনে পাই না, তাকেই বলা হয় বেসিক্যালি রোম্যান্স। আমরা একবার দেখে নেব মিডিয়েভাল মেট্রিক্যাল রোম্যান্স কি। এই মিডিয়েভাল মেট্রিক্যাল রোম্যান্স মিডিয়েভাল পিরিয়ডে খুবই পপুলার হয়, এবং আমরা এই মিডিয়েভাল মেট্রিক্যাল রোম্যান্সের মধ্যে দেখতে পাই এগুলো কবিতার ঢঙে লেখা। বিভিন্ন ইংল্যান্ডের বিভিন্ন মাইথোলজিক্যাল ক্যারেক্টারকে এর মধ্যে ইনক্লুড করা হয়, এবং আমরা দেখবো যে রবিন হুডের লেখা, মানে রবিন হুডের লেখা না, মানে রবিন হুডকে নিয়ে লেখা, কিং আর্থারকে লেখা, এগুলো প্রত্যেকটা এই মিডিয়েভাল মেট্রিক্যাল রোম্যান্সের মধ্যে লেখা শুরু হয়। দিস আর বেসিক্যালি নন রাইমিং প্রোজ পোয়েমস, যেগুলো একে অপরের সঙ্গে ছন্দ মেলে না, প্রোজ পোয়েমস দ্যাট টেলস আ স্টোরি, একটা গল্প রয়েছে, ইউজুয়ালি কনক্লুডিং উইথ আ হ্যাপি এন্ডিং, হ্যাপি এন্ডিং দিয়ে যেটা শেষ হচ্ছে। হিরো এবং হিরোইনের গল্প, metrical romances do not necessarily include a love story, although some tales of the courtly love মানে কোর্টের মধ্যে যে ভালোবাসার গল্প, within the court, একটা প্লেটনিক লাভ যেখানে এসেনশিয়ালি ফিজিক্যাল লাভ নয়, নন ফিজিক্যাল লাভের গল্প রয়েছে, অর্থাৎ আমি কারো প্রেমে পড়েছি এবং আমার ইনফ্যাচুয়েশন তার প্রতি আস্তে আস্তে বাড়ছে, সেই ইনফ্যাচুয়েশনের গল্পটা এই medieval metrical romanceর মধ্যে বলা হয়। The stories often focus on the knights, including their adventures and deeds, their কাজ, তাদের অ্যাডভেঞ্চার, তাই নিয়ে তাদের মরাল ক্যারেক্টার, এই নিয়ে সাধারণত এই মিডিয়েভাল মেট্রিক্যাল রোম্যান্স গুলো লেখা হতো। এই এনশিয়েন্ট ইংলিশ মিডিয়েভাল মেট্রিক্যাল রোম্যান্সের অনেকগুলো সাইকেল রয়েছে। সাইকেল মানে যে সাইকেলগুলো বিভিন্ন জায়গায় পাওয়া যায়, মানে সাইকেল মানে ধরা যাক কোনো একটা পার্টিকুলার জায়গায় যদি কোনো একটা জিনিস পাবলিশ হয় তাকে সাইকেল বলে। ধরা যাক ইয়র্ক সাইকেল মানে কি, ইয়র্কের ওগুলো পাওয়া যেত, এরকম অনেকগুলো সাইকেল আছে। রবিন হুডের লেখা কয়েকটা সাইকেল আছে, তারপরে ফর এক্সাম্পল কিং আর্থারকে নিয়ে অনেকটা সাইকেল রয়েছে। খুবই বিখ্যাত মিডিয়েভাল মেট্রিক্যাল রোম্যান্স স্যার গাউইন অ্যান্ড দ্য গ্রিন নাইট, স্যার গাউইন অ্যান্ড দ্য গ্রিন নাইট তোমরা পরবর্তীকালে পড়বে। এইগুলো মিডিয়েভাল মেট্রিক্যাল রোম্যান্স বলে পরিচিত। এই মিডিয়েভাল মেট্রিক্যাল রোম্যান্সের ঢঙে লর্ড বায়রনের চাইল্ড হ্যারোল্ডস পিলগ্রিমেজ লেখা। It basically tries to tell the story of a pilgrim who, being disgusted with the life of pleasure and revelry, seeks distraction on a foreign land. আগেই বলেছি এই ফরেন ল্যান্ডে তার জীবন কাটাতে চাইছে। It contains elements from different branches of poetry,
অন্যান্য বিভিন্ন কবিতার শাখা থেকে ইনফ্লুয়েন্স রয়েছে and continually from the various episodic epic poems like Odyssey or Orlando Furioso of the Aristotle লেখা Orlando Furioso বা হোমারের লেখা অডিসির প্রভাব এই লেখার মধ্যে রয়েছে। ফলে আমরা এই জনরাটা, এই ধরনটা, লেখার স্টাইলটা কি অনেকটা মিডিয়েভাল মেট্রিক্যাল রোম্যান্সের মতো। It is a romantic poem about the travels and reflections of a pilgrim who is disgusted with the life of the pleasure and the revelry. Remember, he is the protagonist of the story, is a knight or is a going to be knight, and he is not at all happy with the pleasures and revelry of his life. The poem was first published in 1812. It was though written in 1809. Later, the Canto 3 was published in 1816 and Canto 4 was published in 1818. তোমাদের যেটা সিলেবাসের মধ্যে রিকমেন্ডেড সেটা পাবলিশড 1816 এ। এরপরে আমরা চলে যাব বায়রনিক হিরোর কনসেপশনে। Who is the Byronic hero? Question করে write a note on the notions of a Byronic hero as you find in Childe Harold's Pilgrimage. So, what is a Byronic hero? এরপরে আমি বায়রনের লাইফের সঙ্গে বায়রনিক হিরোটাকে খানিকটা রিলেট করলে তোমরা বুঝতে পারবে। So, Byronic hero often refers to the character of an angry, self-exiled, melancholic, and conceited young man. The records in Byron's works like Childe Harold's Pilgrimage, বায়রনের অনেক লেখায় এরকম ধরনের ক্যারেক্টার বারবার ফিরে এসছে। Manfred and Cain and Don Juan. So, what are the characteristics? Angry, ragi. Remember, anger is a romantic character. Why? You are angry, it means that you are not at all happy with the structure of the society. With the construction of the society, you are constantly rebelling against the conventional pillars of the society. Constantly তুমি বিদ্রোহ করছো, সমাজের তৈরি করা বিভিন্ন নিয়মের বিপক্ষে তুমি বিদ্রোহ ঘোষণা করছো, বলছো না এটা আমি মানছি না, মানবো না। So anger is basically related with rebellion, বিদ্রোহ বা revolution. So that is a typical Byronic character, anger. And self-exiled. Exile মানে দ্বীপান্তর করা বা কাউকে কোন একটা জায়গাতে এক্সাইল করে রেখে দেওয়া, সেখান থেকে সে যাতে ফিরতে না পারে। সেলফ এক্সাইল মানে যে নিজেকে দ্বীপান্তর করে বা আইসোলেট করে, সেলফ আইসোলেশন। সেলফ আইসোলেশন ইজ ডেলিবারেট, নিজেই সমাজের অন্যান্য জায়গার মানুষের সঙ্গে মিশতে পারছে না। সেলফ এক্সাইল, মিশতে চাইছে না, সরিয়ে রাখছে, সেলফ আইসোলেশনে রাখছে। এটা তো করোনা ভাইরাসের প্যান্ডেমিকের সময় নয়, তাহলে কেন রাখছে? তার কারণ হি ইজ ডিফারেন্ট, সে অন্যরকম, অন্যান্য চরিত্রের সঙ্গে তার মিল খায় না সমাজের, সেটা দেখাবার জন্য। সো হি ইজ আ অ্যাংরি সেলফ এক্সাইলড হিরো অ্যান্ড মেলানকলিক। তোমরা জানো মেলানকলিয়া ইজ a typical characteristic of the romantic poetry. What is melancholia? Anyone বলো melancholiness মানে কি? Sadness, দুঃখ পাওয়া। And specifically melancholia in the romantic context actually means sadness without any reason, কোনো কারণ ছাড়া দুঃখ পাওয়া। আকাশে অন্ধকার করে এসছে, cloudy sky, the environment as it seems completely different, তখন আমি দুঃখ পাচ্ছি, কোনো কারণ ছাড়াই দুঃখ পাওয়া। That is melancholicness. ফলে melancholicness, angriness, and very important is self-conceited. Conceited মানে conceit, C-O-N-C-I-T-E-D. Conceited মানে হচ্ছে নিজের প্রতি নিজের গর্ব, সেলফ প্রাইড, ভেরি প্রাউড ইয়াং ম্যান। ফলে এই ক্যারেক্টারিস্টিক গুলো থাকলে অ্যাংরি, সেলফ এক্সাইলড, মেলানকলিক অ্যান্ড কনসিটেড, প্রাউড ইয়াং ম্যান, দ্যাট রেকর্ডস ইন বায়রন ওয়ার্ক, যেটা বায়রনের ওয়ার্কে বারবার ফিরে ফিরে এসছে। ফলে আইডিয়া অফ সাচ এ ক্যারেক্টার ফর দ্য ফার্স্ট টাইম occurs in Childe Harold's Pilgrimage. এটা চাইল্ড হ্যারোল্ডের পিলগ্রিমেজেই প্রথম ঘটে, মাথায় রাখতে হবে। এই ম্যানুস্ক্রিপ্ট, এমএস মানে ম্যানুস্ক্রিপ্ট। In the manuscript, the name was first written as Childe Burun. এর নাম ছিল চাইল্ড বুরুন। চাইল্ড বুরুন কে? চাইল্ড বুরুন is an old form of the name and title of Byron. বায়রন থেকে বুরুন। এর ফলে চাইল্ড হ্যারোল্ড কিন্তু বায়রনের নিজের চরিত্রের উপরে বেস করে লেখা একটা ক্যারেক্টার। Through the projection of Childe Harold, a deemed to be knight who finds the old order of the morality and the chivalry code to be redundant. আমি আগেই বলেছি chivalry মানে মিডিয়েভাল নাইটহুডের একটা সোশ্যাল মরাল কোড,
কোড অফ দ্য আইডিয়াল, কোড অফ দ্য কন্ডাক্ট। মরালিটি মানে বেসিক্যালি কাইন্ড অফ অ্যাক্সিওলজিক্যাল ভ্যালু সিস্টেম, মূল্যবোধের একটা ভ্যালু সিস্টেম। এইটাকে সে মনে করছে ইজ রিডান্ডেন্ট, এটা চলছে না। এই ওল্ড অর্ডার অফ দ্য মরালিটি এন্ড দ্য শিভেলরি কোড রিডান্ডেন্ট, এই যে পুরনো মধ্যযুগীয় যে ব্যবস্থা সেটা ভেঙে পড়েছে। সেই নাইটহুড আর চলবে না, চলবে না। এটাই অনেকটা রোম্যান্টিসিজমের টিপিক্যাল ক্যারেক্টারিস্টিক, সেটাকে কমপ্লিটলি রিজেক্ট করে বেরিয়ে আসার চেষ্টা করছে। একটা সেলফ এক্সাইলড বায়রনিক হিরো, অ্যান্ড হি ইজ চাইল্ড হ্যারোল্ড। বলো পরিষ্কার, স্যার বলো। হ্যারোল্ডটা কি কোনো ক্যারেক্টার, মানে হ্যারোল্ডটা কি কোনো ক্যারেক্টার? হ্যারোল্ডটা ক্যারেক্টার, মানে চাইল্ডটা হচ্ছে টাইটেল, আর হ্যারোল্ড হচ্ছে চরিত্রটার নাম, ঠিক আছে, নাম, ঠিক আছে। চাইল্ড হ্যারোল্ড তার পিলগ্রিমেজ, তার যে এই সন্ন্যাস বা বানপ্রস্থে যাওয়া, তার যে সে পিলগ্রিমে বেরিয়ে পড়েছে, সে গোটা ইউরোপ ঘুরে ঘুরে দেখছে, এবং সেইটার গল্প হচ্ছে চাইল্ড হ্যারোল্ডস পিলগ্রিমেজ, এবং সেই সম্পর্কে সে কন্টেমপ্লেট করছে, তার কথা বলছে, এটাই হচ্ছে চাইল্ড হ্যারোল্ডস পিলগ্রিমেজ। বলো পরিষ্কার। এখন বলেছি, হ্যাঁ কোনো বুঝতে পারবে, বেশ বেশ। So these characters are proud, self-centered and tortured outcasts. এই শব্দগুলোকে খেয়াল করলেই কবিতাটার স্পিরিটটাকে বুঝতে পারবে। প্রাউড, ভেরি মাচ নিজেকে নিয়ে সেলফ সেন্টার্ড, এবং টর্চার্ড মানে বারবার তাকে টর্চার করে সোশ্যালি আউটকাস্ট করে দেওয়া হয়েছে, টর্চার্ড আউটকাস্ট। And in revolt against the tyranny of the social order and authority, which are typical characteristic of the Byron himself, who was considered the most subjective even among the romantics. এবং সে এই টাইরানিক্যাল সোশ্যাল অর্ডার মানে যে সামাজিক যে অর্ডার, যেটা টাইরানিক্যাল, যেটা একনায়কতান্ত্রিক, তার অথরিটির এগেইনস্টে সে রেবেল করছে। অ্যান্ড হি ইজ সেলফ সেন্টার্ড, সে কিন্তু আত্মকেন্দ্রিক, গর্বিত, আত্মকেন্দ্রিক। তা সত্ত্বেও সমাজের বিভিন্ন অর্ডারের বিপক্ষে বিদ্রোহ করছে। তার মানে এই নয় যে লোকের হয়ে লড়ছে, নিজের হয়েই লড়ছে। অ্যান্ড হি ইজ টর্চার্ড আউটকাস্ট। সোশ্যাল আউটকাস্ট মানে যাকে সমাজের মধ্যে গ্রহণ করা হয় না। ফর এক্সাম্পল ম্যাডম্যান, সোশ্যাল আউটকাস্ট। ফর এক্সাম্পল ক্রিমিনাল, সোশ্যাল আউটকাস্ট। এও টর্চার্ড সোশ্যাল আউটকাস্ট। সমাজ তাকে মেনে নিচ্ছে না তার বিভিন্ন কাজকর্মের জন্য, তাকে আউটকাস্ট করে, মার্জিনালাইজ করে, সোশ্যালি এক্সক্লুডেড করে রাখছে। That is the definition of the being socially outcasted. পরিষ্কার? তো এই সোশ্যালি আউটকাস্ট হচ্ছে এই বায়রনিক হিরো, এই বায়রনিক হিরো চাইল্ড হ্যারোল্ড, একে নিয়ে এই কবিতা। ফলে হোয়াট ইজ দ্য কনসেপ্ট অফ দ্য বায়রনিক হিরো, যদি পরীক্ষায় পরে 5 নম্বরের কোয়েশ্চেনে খুবই পড়তে পারে, রাইট এ নোট অন দ্য নোশনস অফ দ্য বায়রনিক হিরো অ্যাজ ইউ ফাইন্ড অন দ্য চাইল্ড হ্যারোল্ডস পিলগ্রিমেজ, 10 নম্বরও পড়তে পারে। হ্যাঁ, তখন বলতে হবে Byronic hero is a character who is angry, self-exiled and melancholic in nature, often a conceited man, very much proud about himself, and he is very much wary about the conventional moral code which is established in the contemporary medieval society, and he is trying to reject that established moral code, and he is very much disillusioned with the contemporary world. He is trying to reject the old order of the morality and the chivalry code. The Byronic hero is very much proud, self-centered and tortured social outcast, and in revolt against the tyrannical social order and authority of the contemporary society, which is generally considered as a typical feature of the romantic poetry. Romantic poetry je hero basically she is social outcast, সমাজ থেকে আলাদা। He is a rebellion, বিপ্লব করছে, কিন্তু তা সত্ত্বেও হাইলি অ্যাম্বিশিয়াস অ্যান্ড প্রাউড, সত্ত্বেও খুব বেশি পরিমাণে নিজেকে নিয়ে তার গর্ব। এইরকম একটা হিরো হচ্ছে চাইল্ড হ্যারোল্ড। পরিষ্কার? আমরা এরপরে দেখে নেব বায়রনের চরিত্রের সঙ্গে চাইল্ড হ্যারোল্ডের চরিত্রের মিল। এই গল্প যিনি লিখেছেন একজন বিরাট বড় ক্যারেক্টার, রোমান্টিক পোয়েট্রির একটা বিরাট বড় নাম, লর্ড বায়রন। আমরা জানি কোলরিজের, তোমরা কুবলা খান পড়েছো, কুবলা খান is actually written on the instigation, actually published on the instigation of Byron. কোলরিজ না থাকলে, লর্ড বায়রন না থাকলে কোলরিজ তার কুবলা খান কোনোদিন পাবলিশ করতো না, এবং আমরা কোনো কবিতা কোনোদিন পেতাম না। So he was actually a lord
লর্ড মানে বুঝতে পারছো সেটা অত্যন্ত বড় অ্যারিস্টোক্রেটিক সোসাইটির মেম্বার, খুবই বড়লোক বাড়ির ছেলে। জর্জ গর্ডন বায়রন, 6th ব্যারন অফ বায়রন, আমরা বলি লর্ড ব্যারন জর্জ গর্ডন বায়রন, অনেকে লর্ড বায়রন বলে। He was an English peer, peer মানে aristocratic society, part peerage of the United Kingdom, who was a poet and later politician. He was one of the leading figures of the Romantic movement, আমরা জানি, and is generally considered as one of the greatest of the English Romantic poets. তার লেখা কিছু বিখ্যাত ন্যারেটিভ পোয়েমের নাম কি কি? ডন জুয়ান পরবর্তীকালে পাবলিশড হয়, খুবই বিখ্যাত, 1819 থেকে 1824। It is a satirical epic poem about John Duan, who is not a womanizer. Womanizer মানে anyone? Womanizer মানে যে নারীদেরকে নিজের প্রতি আকৃষ্ট করে, that is womanizer. So John Duan is not a womanizer, but as a man easily seduced by the women. একজন মানুষ যে বহু নারীদের দ্বারা সিডিউসড হয়, নারীরা তাকে মানে তাকে তাদের প্রতি টেনে নিয়ে যায়, তার নিজের দোষ নয়। এইভাবে কিন্তু এটা কিন্তু লর্ড বায়রনেরও ক্যারেক্টার আমরা দেখতে পাবো। সো বায়রনের কিন্তু প্রত্যেকটা পোয়েমে, সে ডন জুয়ান বলো, চাইল্ড হেরল্ডস পিলগ্রিমেজ, প্রত্যেকটা পোয়েমের একটা মিল রয়েছে, একটা ইউনিক ক্যারেক্টারিস্টিক রয়েছে। কি ক্যারেক্টারিস্টিক? that the hero is a member of the aristocratic society, either don or lord or harold or child or knight, এরকম একটা হিরো থাকবে যাকে নারীরা আকর্ষণ করছে, মানে নারীরা তাকে জোর করে টেনে নিয়ে যাচ্ছে, এরকম আর কি একটা ক্যারেক্টার, ঠিক আছে? তো তাকে নিয়ে লেখা ডন জুয়ান, এবং এরকম একটা ক্যারেক্টারকে নিয়ে মানে এই সমস্ত কিছু বীতশুদ্ধ হয়ে, গোটা পৃথিবীর প্রতি বীতশুদ্ধ হয়ে বেরিয়ে পড়েছে, এরকম একটা ক্যারেক্টার হচ্ছে চাইল্ড হ্যারোল্ড। সো এইরকম ক্যারেক্টারদের নিয়ে যে লেখা, সেই লেখার যে টিপিক্যাল ক্যারেক্টারিস্টিক সেটা লর্ড বায়রনের কবিতার মধ্যে রয়েছে, কারণ লর্ড বায়রনও নিজেও অনেকটা সেরকম একটা ক্যারেক্টার। আমরা দেখবো তার জীবন, হি ট্রাভেলড এক্সটেন্সিভলি অ্যাক্রস দ্য ইউরোপ ঘুরে বেরিয়েছেন, স্পেশালি ইন ইটালিতে প্রায় নিজের 7 বছর ছিলেন। He lived for 7 years in the cities of the Venice, Ravenna and Pisa. And during his stay in the Italy, he frequently visited his friend and fellow poet Percy Bysshe Shelley. আমরা জানি শেলির অত্যন্ত কাছের বন্ধু ছিলেন এই ভদ্রলোক লর্ড বায়রন, এবং পরবর্তীকালে ওনার জীবনটা দেখলে বোঝা যাবে উনি কতটা রোমান্টিক ছিলেন। লেটার ইন হিজ লাইফ বায়রন জয়েন্ড দ্য গ্রিক ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স। আমরা জানি গ্রিসের স্বাধীনতা যুদ্ধ কাদের বিপক্ষে লড়া হয়েছিল? অটোমান সাম্রাজ্য বা তুর্কিদের বিপক্ষে যে যুদ্ধ লড়া হয়, দ্য গ্রিক ওয়ার অফ দ্য ইন্ডিপেন্ডেন্স, অলসো নোন অ্যাজ দ্য গ্রিক রেভলিউশন অফ 1821, যেটা এই অটোমানদের বিপক্ষে লড়া হয়। এই যুদ্ধে তিনি অংশগ্রহণ করেন এবং নিজে একজন যোদ্ধা ছিলেন, যুদ্ধে লড়েন। পরবর্তীকালে তার ইনফেকশন হয় যুদ্ধ থেকে ফিরে আসার পরে, এবং সেই রোগে তিনি মারা যান। It was a successful war of the independence by the Greek revolutionaries against the Ottoman Empire between 1821 and 1830. আবো যুদ্ধে যাচ্ছেন একজন কবি, ফিলিপ সিডনিও গেছেন যুদ্ধে, গিয়ে মারা গেছেন একজন কবি। ফলে তখনকার দিনে কিন্তু কবিরা যুদ্ধে যেত, এবং he died only at the age of 36 in 1824 from a fever contracted after the first and second siege of the Missolonghi, a Greek war of independence এর একটা পার্ট, যেটা অটোমান সাম্রাজ্যরা এটাকে ট্রাই করেছিল ক্যাপচার করতে, কিন্তু পারেনি। ফলে সেই যে লড়াই, সেই লড়াই লড়তে গিয়ে 36 বছর বয়সে একটা জ্বরে মারা যান জর্জ গর্ডন বায়রন, বা লর্ড বায়রন বলি ফ্যামিলি। বায়রনের জন্ম 1788-তে, মৃত্যু 1824-এ, 36, 1788 to 1824. So George Gordon Byron was born on 22nd of January 1788 on the Holy Street, London. বাবা ছিল জন বায়রন, ক্যাপ্টেন। তার ফ্যামিলিতে প্যাটার্নাল গ্র্যান্ডপ্যারেন্ট ভাইস অ্যাডমিরাল জন বায়রনের, তারা বায়রনস
প্রিটার্নাল গ্র্যান্ডপ্যারেন্ট ছিল ভাইস অ্যাডমিরাল, বুঝতেই পারছো নেভির একটা বিরাট বড় পোস্ট, এবং মা ছিল ক্যাথরিন গর্ডন মা। ফলে একটা বিরাট বড় পরিবার থেকে জন্ম, এডুকেশন অ্যাবারডিন গ্রামার স্কুল, তারপরে পড়াশোনা করতে যান ইংল্যান্ডের ট্রিনিটি কলেজ কেমব্রিজে, ওকে, এবং সেখান থেকে বিভিন্ন ধরনের সেক্সুয়াল এসক্যাবেটস তিনি কিন্তু বায়রন কিন্তু জীবনের একটা বড় অংশ, হি স্পেন্ড 3 years অ্যাট দ্য ট্রিনিটি কলেজ এঙ্গেজিং ইন সেক্সুয়াল এসক্যাপেড, বিভিন্ন লোকের সঙ্গে পালিয়ে যাওয়া, মহিলাদের সঙ্গে, সুন্দরী মহিলাদের সঙ্গে বক্সিং, হর্স রাইডিং, গ্যাম্বলিং সব করেছে, ঘোড়ায় চড়েছে, বক্সিং করেছে, গ্যাম্বলিং করেছে। while at Cambridge he was জুয়া খেলেছে। He also formed a lifelong friendship with John Cam Hobhouse, who initiated him into the Cambridge Whig Club, Whig politics এ যুক্ত হয়ে পড়ে। পরবর্তীকালে বিভিন্ন কবিতা লেখে এবং তার লেখা সব থেকে বায়রনের টিপিক্যাল ছবি রিচার্ড উইন্সলের আঁকা। বায়রন বসে চিন্তা, দারুণ হ্যান্ডসাম ছিল, অসাধারণ হ্যান্ডসাম একজন অ্যারিস্টোক্রেটিক ক্যারেক্টার, যিনি গ্যাম্বলিং করতে পছন্দ করতেন, যিনি হর্স রাইডিং করতে পছন্দ করতেন, যিনি মহিলাদের সান্নিধ্য পছন্দ করতেন, এরকম একটা মানুষ, একটা কালারফুল ক্যারেক্টার। এইরকমই একটা চরিত্র কিন্তু চাইল্ড হ্যারোল্ড বা ডন জুয়ান, এরা কিন্তু প্রত্যেকেই এইরকম ধরনের চরিত্র। ফলে বায়রনকে বুঝলে তবে কিন্তু বায়রনিক হিরো যাদেরকে তোমরা দেখতে পাচ্ছ, সেই বায়রনিক হিরোদেরকে বোঝা যাবে। ফলে বায়রনকে আশা করছি তোমরা চিনতে পারছো। বায়রন নিজে বহু বই লিখেছিলেন। দ্য গিয়াউড বলে একটা বিখ্যাত কবিতা আছে, দ্য ব্রাইড অফ দ্য অ্যাডিডস। দেখবে প্রত্যেকটা কবিতার মধ্যেই এক ধরনের একটা ওরিয়েন্টাল এক্সোটিক অ্যাট্রাকশন রয়েছে। ওরিয়েন্ট মানে এনিওয়ান ওরিয়েন্ট? প্রাচ্য আর পাশ্চাত্য, রাইট। পাশ্চাত্য হচ্ছে অক্সিডেন্ট আর ওরিয়েন্ট হচ্ছে আমরা। এই যে আমাদের সম্পর্কে ব্রিটিশ রোমান্টিকদের একটা ধারণা ছিল যে ভারতবর্ষ বা বলো আরেকবার বলো। ইস্টার্ন, অ্যাবসলিউটলি ইস্টার্ন, অ্যাবসলিউটলি ইস্টার্ন এন্ড ওয়েস্টার্ন। ওয়েস্টার্ন হচ্ছে অক্সিডেন্ট আর ইস্টার্ন হচ্ছে ওরিয়েন্ট, ঠিক আছে? ইস্টার্ন এন্ড ওয়েস্টার্ন। এই যে ইস্টার্ন, এই যে ওরা হচ্ছে বলা যেতে পারে পশ্চিম, আমরা হচ্ছে পূর্ব। এই যে পূর্ব দেশীয় দেশের সম্পর্কে যে বিভিন্ন ধারণা, তাকে বলা হয় ওরিয়েন্টালিজম। ওরিয়েন্টালিজম ইজ বেসিক্যালি অ্যান আইডিয়া, পরবর্তীকালে আমরা পড়বো 6th সেমিস্টারে। এডওয়ার্ড সাইড এই নিয়ে একটা থিওরিও তৈরি করেছিলেন। ওরিয়েন্টালিজম মানে এই যে ওয়েস্টার্ন ইমাজিনেশন অ্যাবাউট দ্য ইস্টার্ন থিংস, ইট ইজ নোন অ্যাজ ওরিয়েন্টালিজম। ওয়েস্ট কিভাবে ইস্টার্নকে ইমাজিন করছে। আমি তোমাদেরকে একটা বিখ্যাত ছবি দেখাই, ছবিটা দেখলেই বুঝতে পারবে। ছবিটার নাম হচ্ছে দ্য ডেথ অফ সারডানেপালাস। দ্য ডেথ অফ সারডানেপালাস। এটা একটা অ্যাসিরিয়ান রাজা সারডানেপালাস। তার মৃত্যুকে তিনি আত্মহত্যা করছেন এবং একটা অন্য রাজা আক্রমণ করেছেন সারডানেপালাসকে, এবং সারডানেপালাস মারা গেছে। এই সময় ছবিটা আঁকা, দেখতে পাচ্ছ বহু নগ্ন নারী চরিত্র। এই নারী চরিত্রগুলো দে আর অ্যাজ এ পার্ট অফ দ্য হারেম অফ সারডানেপালাস। এরা সেই সময় মৃত্যুবরণ করছে, সারডানেপালাস তাদেরকে বিষ খাইয়ে মারছে। এবং এখানে একটা ঘোড়া দেখতে পাচ্ছ, এখানে একটা বিরাট বড় হাতির ছবি দেখতে পাচ্ছ। এবার আদৌ কি এই জিনিসটা সেই সময়কার গ্রিক ওয়ার্ল্ডে ছিল, বা সেই সময়কার টার্কের মানে সেই সময়কার তুর্কমেনিস্তানে বা অ্যাসিরিয়াতে ছিল না হয়তো। কিন্তু যিনি আঁকছেন, কে আঁকছেন? ইউজিন ডেলাক্রঁ। কখন আঁকছেন? 1827। রিমেম্বার 1827 ইজ এ রোম্যান্টিক পিরিয়ড। ওই রোম্যান্টিক পিরিয়ডে এই যে ইস্টার্ন ইমাজিনেশন, এই যে আমি পশ্চিমী দৃষ্টিভঙ্গি থেকে পূর্ব দিকের মানুষজনকে একটা অদ্ভুত ভাবে দেখছি। ভারতবর্ষ মানেই ল্যান্ড অফ দ্য স্নেক চার্মার, যেখানে সবাই সাপের খেলা দেখায়, ল্যান্ড অফ দ্য ম্যাজিশিয়ানস অ্যান্ড দ্য এনচ্যান্টার্স। এইভাবে যে দেখার প্রচেষ্টা, তাকেই বলা হয় ওরিয়েন্টালিজম। এই ওরিয়েন্টালিজমের শিকার কিন্তু আমাদের লর্ড বায়রনও। বায়রনের লেখার মধ্যে কিন্তু এরকম এই পার্সিয়াকে নিয়ে লেখা, পার্সিয়ানা, দ্য সিজ অফ দ্য করিন্থ, এই যে নিয়ে লেখার একটা ধরন, মিডিয়েভাল, ইস্টার্ন, এই এক ধরনের রোমান্টিসাইজ করা,
এই ইস্টার্ন কান্ট্রিগুলোকে। এইটা কিন্তু আমরা বায়রনের লেখার মধ্যে দেখতে পাই। দিস ইজ লর্ড গর্ডন বায়রন। শেলিদের সঙ্গে খুবই ভালো সম্পর্ক হয়। ইটালিতে প্রায় এরকম একটা দারুণ জায়গাতে বায়রনের ভিজিট টু দ্য স্যান লাজারো, লাজারোতে প্রায় একটা জীবনের বড় অংশ কাটান, খুবই মানে রোমান্টিক ভাবে। গ্রিসের দিস ইজ লর্ড বায়রন ইন দ্য অ্যালবেনিয়ান রেস বাই দ্য টমাস ফিলিপস, যখন লড়ছেন গ্রিক ইন্ডিপেন্ডেন্সের জন্য তখন তাকে দেখতে হবে। অ্যালবেনিয়াতেই কবিতাটা লেখেন। ফলে বায়রন কিন্তু একটা অদ্ভুত লাইফ লিড করেন। এই বায়রন, লর্ড বায়রন ইজ ডেথ বেড, প্রায় মৃত্যু শয্যায় শায়িত বায়রন। চারপাশের একটা অদ্ভুত প্রাকৃতিক সৌন্দর্যের পৃথিবী এবং এখানে প্রায় তিনি মৃত্যু শয্যায় রত। বিখ্যাত ছবি জোসেফ ডেনিস অডভেয়ারের আঁকা, 1826 সালেই আঁকা হয়েছে, তখন বায়রন মারা গেছে, সেই সময়কার ছবি। ফলে আমরা দেখতে পাচ্ছি যে এইরকম একটা রোমান্টিক ক্যারেক্টারের একটা হিরো, যে হিরোর সঙ্গে কিন্তু আমরা চাইল্ড হ্যারোল্ডের ক্যারেক্টারের মধ্যে অনেক মিল পাচ্ছি। ফলে এই হিরোর ওপর কিন্তু, এই নাইটের ওপর কিন্তু বেস করে তৈরি হয়েছে এই চাইল্ড হ্যারোল্ডের ক্যারেক্টার। বলো পরিষ্কার? সবার কাছে পরিষ্কার? এখনো যা বলেছি পরিষ্কার? Yes, sir. বেশ, হ্যাঁ স্যার। এরপরে আমি যেটা করছি সেটা হচ্ছে চাইল্ড হ্যারোল্ডের একটা ইন জেনারেল সামারাইজ করার চেষ্টা করছি। 10-15 মিনিট লাগবে, ততক্ষণ ব্যাপারটা একটু বলি। বলার পরে আমরা এই পরের দিন থেকে মানে আরো পারে ওই স্টানজা 3টা একটু দেখে নেবো আমরা, সামারিটা দেখে একদম ডাইরেক্টলি টেক্সটের মধ্যে আমরা চলে যাব। ঠিক আছে? মাথায় রেখো, চাইল্ড হ্যারোল্ডস পিলগ্রিমেজ ইজ বেসিক্যালি আ পোয়েম হুইচ ইজ divided into 4 cantos, প্রায় 4টে ক্যান্টো জুড়ে পুরোটা। তোমরা পড়ছো কেবলমাত্র থার্ড ক্যান্টো, তৃতীয় ক্যান্টো। ঠিক আছে? ফলে প্রথম দুটো ক্যান্টো তোমরা পড়ছো না, এর ফলে তোমাদের কিন্তু এই সামারিটা প্রথম দুটো ক্যান্টোতে কি হয়েছে এটা জানা প্রয়োজন। না জানলে কিন্তু তোমরা ধরতে পারবে না বিষয়টা, বুঝতে পেরেছো? ফলে আমরা একবার দেখে নেব এবং 4 নম্বর ক্যান্টোতে কি হবে সেটা তোমাদের জানতে হবে। ফলে আমরা একবার দেখে নেব যে চাইল্ড হ্যারোল্ডস পিলগ্রিমেজের একটা শর্ট সামারির দিকে আমরা একবার দেখার চেষ্টা করব। বেশ, সো আমি জলটা খেয়ে নিই। So, inspired by Byron's years of the wandering through a number of the European countries, we know that Byron actually wandered as a traveler. He was an extensive traveler. He spent more than 7 years in Italy, Albania. He fought the Greek War of the Independence. গোটা ইউরোপ জুড়ে ঘুরেছেন। তো এইরকম গোটা ইউরোপ জুড়ে ঘোরা একজন মানুষ হচ্ছেন এই চাইল্ড হ্যারোল্ড মানে নাইট হ্যারোল্ড বেসিক্যালি। Child Harold's pilgrimage actually uses Spenserian stanzas. Zoom করছি। Uses Spenserian stanza. Spenserian stanza মানে আমরা জানি এডমান্ড স্পেন্সার ইজ আ ফেমাস এলিজাবেথান সনেটিয়ার। তো তার লেখা স্টাইলকে ফলো করেছে, consisting of the 9 lines each to tell the story of a young male aristocrat. যদি আমরা কবিতার দিকে তাকাবো আমরা দেখবো কবিতাটা কিন্তু একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা, এরকম 9টা লাইনের বিভিন্ন স্টানজা দিয়ে একটা গল্প বলার প্রচেষ্টা। এবার এই 9টা লাইনের স্টানজা দিয়ে তোমাদের রয়েছে ভার্সেস 35 থেকে 45। এরকম যদি পুরো টেক্সটার দিকে দেখার চেষ্টা করো দেখবে গোটা থার্ড ক্যান্টোতে রয়েছে টোটাল ভার্স হচ্ছে, দাঁড়াও গেল বাবা, এই ও এটা হয়তো পুরোটা নেই, হ্যাঁ সরি এই তো ফোর্থ ক্যান্ট, এই যে টোটাল প্রায় 118টা ভার্স রয়েছে থার্ড ক্যান্টোতে। এই থার্ড ক্যান্টোর 118টা ভার্সের মধ্যে তোমাদের কেবলমাত্র এই 36 থেকে 45টা ভার্স রেকমেন্ডেড ক্যান্টো 3-তে। ফলে এই স্পেন্সারিয়ান স্টানজা অনুযায়ী এইভাবে 9টা লাইন দিয়ে এই কবিতাটা লেখা, which tells the story of a young male aristocrat who has fled his native land and the life of the sensuous excess.
সেনসুয়াস মানে দ্যাট হুইচ রিলেটেড টু দ্য সেন্সেস, যেটা পঞ্চ ইন্দ্রিয়র সঙ্গে রিলেটেড, চোখ, নাক, কান, জিহ্বা এবং ত্বক। অর্থাৎ মানুষের যে ফিলিং অফ দ্য সেন্সুয়ালিটি, মানুষ তো এই ইন্দ্রিয় গ্রাহ্য জীবনে বাঁচে, অর্থাৎ আমরা তো ভোগ করতে চাই জীবনের সমস্ত সৌন্দর্যকে। এরকম একটা ভোগী সৌন্দর্য, এক্সেস মানে হচ্ছে উদ্বৃত্ত। ফলে খুব বেশি পরিমাণে একটা সেনসুয়াস এক্সেসের লাইফ লিড করার পরে হি এনজয়েড দেয়ার ফর আ সিমিংলি এইমলেস ট্যুর অফ দ্য ইউরোপ। একটা এইমলেস মানে একটা অবজেক্টিভলেস ট্যুর অফ দ্য ইউরোপে নিজেকে নিয়োজিত করেছে। দ্য সার্কামস্টান্সেস অফ হিজ ফ্লাইট আর লেফট আনক্লিয়ার। তার এই যে মানে ফ্লাইট, তার এই যে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় চলে যাওয়া, এটা খুব একটা ক্লিয়ার নয়, এটা খুবই আনক্লিয়ার। Though the text indicates that he was motivated by psychological reason. Text এটা বোঝাচ্ছে সে psychological reasoning এ চলে গেছে, perhaps relating to his involvement with a socially unattainable romantic partner, যার সঙ্গে তার সম্পর্ক হবার কথা নয়, এরকম একটা রোমান্টিক পার্টনারের প্রেমে পড়েছে এবং সম্পর্কটা টিকিয়ে রাখতে পারেনি। সো বায়রন, এবং এর ফলেই এই যে মানে আমরা বারবার দেখবো এই যে প্লেটনিক লাভ বা একটা unattainable romantic partner whom we cannot attain. Unattainable means আমার সোশ্যাল স্ট্যান্ডার্ড এখানে, এবং আমি যার প্রেমে পড়েছি সেই রোমান্টিক রিলেশনশিপের সেই পার্টনারের স্ট্যান্ডার্ড এখানে। এই যে বিরাট বড় সামাজিক দূরত্ব আমাদের এখানে এই 21st সেঞ্চুরিতে, সামাজিক দূরত্ব অনেকটাই কমে গেছে। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে অন্যান্য বিভিন্ন কারণে আমরা মানে আমাদের সমাজ অনেকটাই কাস্ট থেকে আমরা অনেকটাই বেরিয়েছি। কিন্তু সেই সময়কার রোমান্টিক সোসাইটিতে ইংল্যান্ডের অ্যাটমসফিয়ার কিন্তু অত্যন্ত আমরা বলতে পারি কনজারভেটিভ, এবং সেখানে এই সোশ্যাল কোডগুলো, সোশ্যাল হায়ারার্কি খুবই ওয়েল মেনটেন্ড হতো। ফলে এমন একজন রোমান্টিক পার্টনারের প্রেমে এই চাইল্ড হ্যারল্ড পড়েছে হু ইজ আনঅ্যাটেনেবল, হু উইল নট অ্যাকচুয়ালি ম্যারি Byron, okay, and hence with tremendous melancholic nature and tremendous sadness and sorrow he actually left his own land. সে নিজের জমি, নিজের বাড়ি ছেড়ে চলে এসছে। সেই কারণে আমরা দেখব ব্যারনের চরিত্র, মানে লর্ড বায়রন যাকে কবিতা ডেডিকেট করেছে এই ভদ্র মহিলাকে, যার বয়স মাত্র 11 বছর যখন এই কবিতাটা লেখা হচ্ছে, শার্লট হার্টলি, তার প্রেমেও কিন্তু বায়রন পড়েছিল। ফলে দিস ইজ আ পোয়েম হুইচ ইজ ডিপলি অটোবায়োগ্রাফিক্যাল ইন নেচার। আমরা এগিয়ে যাব। সো এই জন্যই আমরা বলতে পারি যে এটা একটা অটোবায়োগ্রাফিক্যাল পোয়েম, এবং এই রোমান্টিক পার্টনারকে লিভ করে চাইল্ড হ্যারোল্ড চলে এসছে। The first canto of Childe Harold's Pilgrimage describes Harold's journeys in Portugal and Spain. মনে থাকবে পর্তুগাল এবং স্পেন ইউরোপের একটা বড় অংশ জুড়ে ঘুরে বেড়াচ্ছে। পর্তুগাল এবং স্পেনের জার্নিটা রয়েছে ফার্স্ট ক্যান্টোতে। Especially his visits to the towns and battlefields where the armies of the Napoleon clashed with the British and Spanish forces during the war that would eventually bring the collapse of the French Empire. অর্থাৎ নেপোলিয়ন যখন ব্রিটিশ এবং স্প্যানিশদের সঙ্গে লড়লো এবং এর ফলে যেটা হলো নেপোলিয়নের এম্পায়ারেরই পতন ঘটলো এই পর্তুগাল এবং স্পেনে। এর ফলেই তো আস্তে আস্তে নেপোলিয়ন দুর্বল হয়ে পড়লো, কারণ এত বেশি পরিমাণে সে যুদ্ধ করতে আরম্ভ করেছিল। So Byron spends time discussing the women of the Aragon. Aragon বিভিন্ন নারী, Aragon is a country in the Spain whose a country housed in the France whose endeavor in fighting the French alongside their male counterparts leads him to compare them to the Amazons. Aragon হচ্ছে বেসিক্যালি স্প্যানিশ নারী। এই স্প্যানিশ নারীদের যে এন্ডেভার ফ্রেঞ্চদের সঙ্গে লড়ার জন্য, সেটা তাকে গ্রিক যারা অ্যামাজনদের যারা নারী তাদের কথা তার মনে পড়ালো। Though he finds them still more impressive since they did not receive military training, yet found the strength and courage to conduct as warriors. এবার বিষয়টা হলো অ্যারাগনে যে যুদ্ধটা হয়েছিল সেখানে হিস্টোরিক্যালি নারীরা যুদ্ধ করেছে কিনা এরকম কোনো হিস্টোরিক্যাল এভিডেন্স পাওয়া যায় না। কারণ আমরা জানি 19th সেঞ্চুরি ইউরোপে নারীরা অভিনয় করতো না স্টেজের মধ্যে, যুদ্ধ করা তো দূরের কথা। কিন্তু এই যে এক ধরনের রোমান্টিক এক্সোটিক ব্যাপার যেটা বায়রনের মধ্যে ইমাজিন করতে সাহায্য করছে যে নারীরা মিলিটারি ট্রেনিং ছাড়াই যুদ্ধ করছে পুরুষদের এগেনস্টে অ্যাজ ওয়ারিয়ার।
এই বিষয়টা তাকে একটা ইমাজিনেটিভ জায়গায় নিয়ে যাচ্ছে। একজন আমরা বলতে পারি ক্রিয়েচার অফ ফ্যান্টাসি, যে সবসময় ভাবছে, অনেকটাই বাড়িয়ে ভাবছে, কিন্তু এই কনস্ট্যান্টলি কম্পেয়ার করছে এই অ্যামাজনের যারা নারী আমরা জানি, পরবর্তীকালে আমরা ওয়ান্ডার ওম্যানকে দেখবো যে শি ওয়াজ অ্যাকচুয়ালি ওম্যান অফ দ্য অ্যামাজন, একজন কার্টুন ক্যারেক্টার আমরা দেখবো। তো সেইভাবে মিলিটারি ট্রেনিং ছাড়া যেভাবে যুদ্ধ করতো সেই যুদ্ধের সঙ্গে কল্পনা করছে। So an atmosphere of the melancholy and futility haunts the first canto. এক ধরনের দুঃখ এবং সব পৃথিবী কিছুই হবে না, পৃথিবী প্রায় ধ্বংস হয়ে গেছে, এই যে অ্যাটমসফিয়ারটা এটা প্রথম স্টান্সা জুড়ে রয়েছে। হ্যারোল্ডস পাস্ট সাফারিংস, তার আগের যে যন্ত্রণা, মেক ইট ডিফিকাল্ট ফর হিম টু এনজয় দ্য হিউম্যান ফেস্টিভিটিস, এটা হিউম্যান ফেস্টিভিটিকে এনজয় করতে তাকে বাধা দিচ্ছে। অ্যান ইনএবিলিটি দ্যাট হ্যারোল্ড রিয়েলাইজেস মোস্ট কিনলি when attending a bull fight in the Spain. স্পেনের যে বুল ফাইট দেখছি চোখের সামনে, দুটো বুল একে অপরের সঙ্গে লড়ছে এবং মানুষের পেছনে বুলটা ছুটছে, তো এইটা দেখা সত্ত্বেও সে এনজয় করতে পারছে না। কেন? তার মনের একটা যন্ত্রণা। And during the second canto আমরা দেখতে পাই Harold visits the Greece. The first canto in the Portugal and then in Spain, the second canto in the Greece, a country then under the rule of the Ottoman Empire. সেই সময় দেশটা পুরোটাই অটোমান সাম্রাজ্যের আন্ডারে। When contemplating what remains of the Greece's, specifically Athens' famous buildings and landmarks, Byron draws comparisons between the fall of such structures and the Greek people's fall into subjection by the foreign power. ফলে যে বিরাট বড় বড় গ্রিস দেশের যে ল্যান্ডমার্ক, ধরা যাক পার্সিপোলিস, বা বিরাট বড় বড় যে গ্রিস দেশের স্ট্রাকচার, যে আর্কিটেকচার, তার যে পতন, তার সঙ্গে সঙ্গে গ্রিক দেশের মানুষজনের যে পতন, একটা বিদেশি সভ্যতার হাতে সারেন্ডার করার যে পতন, তাকে তিনি কম্পেয়ার করছেন। And then he compares and then he describes in vivid detail his travels in Albania. এরপরেই সেকেন্ড স্টেজে গ্রিসে থাকছেন, অ্যালবেনিয়াতে চলে যাচ্ছেন। ফলে দিস ইজ আ স্টোরি অফ দ্য ট্রাভেলিং, দিস ইজ আ স্টোরি অ্যাবাউট দ্য ওয়ার্ল্ড ভিউ। গোটা পৃথিবীকে দেখছেন বায়রন, দেখে কত ক্ষুদ্র চরিত্রের মানুষজন, কত ক্ষুদ্র এই অন্যান্য পৃথিবী, কতটা স্মল, কতটা ন্যারো, এবং তার যে এই যে ডোমেস্টিক রিলেশনশিপ উইথ আদার গার্লস কতটা ছোট, সেই নিয়ে তিনি ভাবছেন। ফলে ট্রাভেলস ইন অ্যালবেনিয়া, কান্ট্রি হুইচ ব্রিটিশ অডিয়েন্সেস নিউ লিটল ডিউরিং বায়রনস লাইফটাইম। বায়রনের জীবনে কিন্তু অ্যালবেনিয়ার সম্পর্কে খুবই কম জানতো ব্রিটিশ লোকেরা, কারণ অ্যালবেনিয়া ওয়াজ আ পার্ট অফ দ্য আফ্রিকান কান্ট্রি। সে আফ্রিকাতে কিন্তু বায়রন জীবনের একটা বড় অংশ কাটিয়েছে। এবং তারপরে শুরু হচ্ছে থার্ড ক্যান্টো, একটা বড় অংশ জুড়ে যেটা আমাদেরকে পড়তে হবে। হি পাবলিশড দ্য থার্ড ক্যান্টো অফ হিজ ওয়ার্ক সামটাইম আফটার দ্য ফার্স্ট ক্যান্টো, and its tone which is more somber and reproachful than the previous cantos, এটা আরো বেশি দুঃখদায়ক, which reflects the low ebb of the poet's emotions. high ebb মানে হচ্ছে যেটা হাই টাইড মানে হচ্ছে কি, যখন নদীর মধ্যে বিরাট পরিমাণে ঢেউ আসছে, ebb মানে ভাটা, জোয়ার ভাটা, টাইড এন্ড এব। পোয়েটের ইমোশনের খুবই ভাটা পড়ছে, ক্ষমতা চলে যাচ্ছে, বিকজ a consequence of his now being exiled from his homeland, তার বাড়ি ফেরার টান বাড়ছে, সেখান থেকে সে দ্বীপান্তরিত, বহু জায়গায় ঘুরে বেড়াচ্ছে, আর ভাল লাগছে না। and separated from the person he loved best, সেই মানুষটাকে সবচেয়ে বেশি ভালোবাসতো, তার থেকে সেপারেটেড হওয়ার ফলে। increasingly Harold, এটা তো বায়রন নয়, এটা তো হ্যারোল্ডের কথা, Harold finds consolation in nature. হ্যারোল্ড কিন্তু প্রকৃতির মধ্যে সান্ত্বনা পাচ্ছে, especially in the grand and sublime settings such as the ocean, the mountain, the big mountain, the ocean, the nature, the pantheistic nature. We have already talked about pantheism. Pantheism means when nature is appearing as deity. And we have also talked about panpsychism. Panpsychism is the notion where it is basically attributing the mind-like qualities to the natural elements. আমি যখন প্রকৃতির বিভিন্ন জিনিস, থান্ডার, বজ্রবিদ্যুৎ, ট্রি, এর মধ্যে মানুষ তো মন তো একটা মানসিক একটা মনুষ্যত্বের সঙ্গে রিলেটেড কনসেপ্ট, সেটাকে যখন আমি গাছপালা, ফুল, লতা পাতা এর সঙ্গে রিলেট করছি, তাকে বলা হয় প্যানসাইকিজম। এবং এই যে প্যানথেইজম এবং প্যানসাইকিজম, দিস আর দ্য হলমার্কস অফ দ্য বায়রন, এইটা কিন্তু তার লেখার মধ্যে খুব ভীষণভাবে রিফ্লেক্ট করছে এই থার্ড ক্যান্টোর মধ্যে।
However, he still finds some time to visit the occasional battlefield. তা সত্ত্বেও কিন্তু সে যুদ্ধে যাচ্ছে। Notably in the Waterloo in the Belgium, Waterloo বিখ্যাত যুদ্ধ যেখানে নেপোলিয়ন বোনাপার্ট হেরে গিয়েছিল, where Napoleon was ultimately defeated, to reflect on how the emperor's extremism led to the perversions of the French Revolution's lofty ideal. এর ফলে এই যে বিরাট বড় নেপোলিয়নের হেরে যাওয়াটা, এর ফলে যে আদর্শ ফ্রেঞ্চ রেভলিউশনের লিবার্টি, ইকুয়ালিটি এবং ফ্র্যাটার্নিটি সেটা কিভাবে ভেঙে পড়েছিল। নেপোলিয়ন হেরে গেছে ভাবাই যায় না। আমরা জানি নেপোলিয়নকে ওয়াটারলুর যুদ্ধের পরে একটা কম্পার্টমেন্টের মধ্যে, একটা বিরাট বড় ক্যাসেলের মধ্যে বন্দি করে রাখা হয় এবং আস্তে আস্তে তাকে আর্সেনিক পয়জন করে মারা হয়। তার চারপাশের বাড়ির যে ঘরের মধ্যে তাকে বন্দি করে রাখা হয় সেখানে আর্সেনিক দিয়ে লতা পাতা বড় করা হয় এবং তিনি আস্তে আস্তে পয়জন হয়ে এই আর্সেনিকে মারা যান। ফলে প্রসিডিং দেন টু সুইজারল্যান্ডের পরে আবার সুইজারল্যান্ডে গেলেন। ফলে একবার গ্রিসে যাচ্ছে, একবার সুইজারল্যান্ডে, একবার পর্তুগালে, একবার স্পেনে, একবার আলবেরিয়াতে। সুইজারল্যান্ডে বায়রন engages with and subsequently rejects the theory of the French philosopher Rousseau. রুশোর যে তত্ত্ব সম্পূর্ণরূপে রিজেক্ট করলো। রুশোর তত্ত্ব কি আমরা পরে পড়বো। রুশো বলেছিলেন ম্যান ইজ আ ট্যাবিউলা রাসা। ট্যাবিউলা রাসা মানে ব্ল্যাঙ্ক স্লেট। ব্ল্যাঙ্ক স্লেট মানে মানুষের জীবন, মানুষ যখন জন্মায় তখন কোনো কিছু নিয়ে জন্মায় না, ব্ল্যাঙ্ক স্লেট হিসেবে জন্মায়। তুমি যেভাবে বড় করবে, তুমি যদি চোরকে বড় করো চোর হিসেবে বড় হবে, যদি রাজা হিসেবে বড় করো রাজা হিসেবেই বড় হবে। এটা একটা মানে রেভলিউশনারি আইডিয়াল যেটা যেটা রুশো, Jean-Jacques Rousseau, the French philosopher, propounded human mind as a tabula rasa, the blank slate. কিন্তু বায়রন এটাকে মানলেন না। বায়রন বলছেন যে সমাজ মানুষের এত বেশি পরিমাণে ইনফ্লুয়েন্স করে যে মানুষের মনটাই শেষ কথা নয়। এবং তার যে কন্টেম্পোরারি ওয়ার্ডসওয়ার্থ এবং শেলি, তাদের থিওরিকেও তিনি খানিকটা এমব্রেস করলেন, খানিকটা রিজেক্ট করলেন। এবং দ্য ক্যান্টো এন্ডস ইন মাইল্ডলি অপটিমিস্টিক ফ্যাশন। খানিকটা অপটিমিজম দিয়ে শেষ হচ্ছে। The poet insisting that despite his melancholy, the দুঃখ সত্ত্বেও, he still believes that goodness and happiness are attainable. Goodness এবং happiness এই পৃথিবীতে attainable। এটা দিয়ে তিনি শেষ করছেন if not common phenomena in the human world, অন্যান্য যে কমন ফেনোমেনা সেটাও attainable। আমরা শেষ করছি আজকের ক্লাস ফোর্থ ক্যান্টো দিয়ে। ফোর্থ ক্যান্টোর কথাটা বলে তো শেষ করতেই হবে সামারি দিয়ে। The fourth canto sees Harold visiting Italy and the city of the Venice. Italy the fiction Venice, which like Athens is only a shadow of its former self. যেটা আগের যে পুরনো সভ্যতা, সেই সভ্যতার একটা রিফ্লেকশন। তার এখন কিন্তু সভ্যতা ক্ষয়িষ্ণু সভ্যতা, decayed civilization. And the canto is dominated by Byron's remorse. Remorse মানে guilt, ভুল করে আসা কাজ, and longing for his homeland England, especially for the society of his daughter. তার নিজের যে ডটার যাকে ফেলে এসছে তার প্রতি তার একটা আকর্ষণ, from whom he has now been separated for several years. তার নিজের যে মেয়ে তার থেকে বহু বছরের জন্য সে সেপারেটেড। He speculates that his ghost will one day return to England. তার ভূত হয়তো কোনোদিন ইংল্যান্ডে ফিরবে তার মৃত্যুর পরে। The work concludes with Byron speaking directly to the ocean. এই কবিতা শেষ হচ্ছে বায়রন নিজের সমুদ্রের সঙ্গে কথা বলছেন, কমেন্টিং অন ইটস কনস্ট্যান্সি অ্যান্ড ইনস্ক্রুটেবিলিটি। সমুদ্র তো সবসময় বয়ে যায়, কখনো থামে না। যেরকম ভূপেন হাজারিকা বলেছিল, ও গঙ্গা তুমি বইছো কেন। যেরকম মিসিসিপি সম্পর্কে বব ডিলান বলেছিল যে কি করে মিসিসিপি রিভার বয়ে চলেছে, পড়ে চলেছে। ইনস্ক্রুটেবিলিটি, এনিগম্যাটিকনেস, যে মিস্টিরিয়াসটাকে বোঝা যায় না, in contrast to all the human power which is petty and meaningless. মানুষের ক্ষমতা এবং প্রকৃতির ক্ষমতার মধ্যে মানুষের ক্ষমতা পেটি এবং মিনিংলেস, কোনো মানেই নেই। প্রকৃতির বিরাট ক্ষমতা। এই দিয়ে এইভাবে সমুদ্রের সঙ্গে কথা বলতে বলতে চাইল্ড হ্যারোল্ড তার 4টে ক্যান্টোর কবিতা শেষ করছেন। ফলে যিনি চাইল্ড হ্যারোল্ড তিনি লর্ড বায়রন, তিনি একটা বায়রনিক হিরো। দিস ইজ sheerly an autobiographical poem, undoubtedly one of the greatest autobiographical poem by Lord Byron. যেটা কথাটা বলতে গিয়ে বলা হলো না, লর্ড বায়রনের কিন্তু অনেক ধরনের তার
অনেক সন্তান ছিল এই সারা পৃথিবীতে। অনেকে বলে যে বায়রনের কত সন্তান আছে বলা খুব মুশকিল, কারণ he led a very stormy life. He was a womanizer. He was a kind of womanizer, and আমরা বলতে পারি যে প্রায় একটা লিভিং রোমিও হিসেবে লাইফ লিড করেছিলেন। তার একমাত্র ম্যারিটাল চাইল্ড, যিনি মানে লিগাল চাইল্ড, তার নাম হচ্ছে অ্যাডা লাভলেস। অনেকেই জানে না, জেনে রেখে দাও। অ্যাডা লাভলেস ইজ আ ফাউন্ডেশনাল ফিগার ইন দ্য ফিল্ড অফ দ্য কম্পিউটার প্রোগ্রামিং, কম্পিউটার সায়েন্স এর একজন বিরাট বড় বিজ্ঞানী অ্যাডা লাভলেস। তার নোটের উপরই ভিত্তি করে চার্লস ব্যাবেজ তার প্রথম যে কম্পিউটার অ্যানালিটিক্যাল ইঞ্জিন, কম্পিউটারের যে প্রথম আমরা বলতে পারি প্রিডেসেসর চার্লস ব্যাবেজের, এটা অ্যাডা লাভলেসের ম্যাথমেটিক্যাল ইকুয়েশনের উপর বেস করে তৈরি হয়। এবং বাইরনের এক্সট্রা ম্যারিটাল চাইল্ড, মানে ম্যারেজের বাইরে অনেক চাইল্ড রয়েছে। চিলড্রেন ইনক্লুড অ্যালেগ্রা বাইরন, হু ডাইড ইন দ্য চাইল্ডহুড, অ্যান্ড এলিজাবেথ মেডোরা লে, ডটার অফ হিজ হাফ সিস্টার অগাস্টা লে। আরো অনেক ইলিজিটিমেট চাইল্ড বাইরনের রয়েছে। সারা পৃথিবীতে ঘুরেছেন, ইউরোপ জুড়ে বিভিন্ন জায়গাতে ঘুরে বেরিয়েছেন। তারই ফলশ্রুতি চাইল্ড হ্যারোল্ডস পিলগ্রিমেজ। আজকের ক্লাসে আমি এই ইন্ট্রোডাকশন, বাইরনের বায়োগ্রাফি, চাইল্ড হ্যারোল্ডের বেসিক সামারি, এবং হোয়াট ইজ বাইরনিক হিরো, হোয়াট ইজ দ্য জনরা অ্যান্ড দ্য স্টাইল, হোয়াট ইজ দ্য স্টানজা প্যাটার্ন, এই বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করলাম। এবং এর পরের ক্লাসে আমরা স্টানজা 3 সামারিটা অল্প করে ঢুকে নিয়ে আমরা ডাইরেক্টলি এই স্টানজার যে সামারিটা আমরা ডাইরেক্টলি পড়তে আরম্ভ করে দেব। আমি তোমাদের যে মেটেরিয়ালটা দিয়েছি সেখানে কিন্তু প্রত্যেকটা স্টানজা আলাদা করে অ্যানালিসিস রয়েছে। 36, 37, 38 থেকে একেবারে 45 অবধি তোমরা একটু ভালো করে পোয়েমটা নিজেরা পড়ে নেবে। পরের দিন আমরা কবিতাটা শুরু করব, এবং পরের দিন এবং আর একদিনে আমরা মোটামুটি কবিতাটাকে শেষ করে ফেলবো। আশা করছি তোমাদের কাছে যা আজকে বললাম পরিষ্কার হয়েছে। বলো পরিষ্কার কিনা? সরি, বেরিয়ে গেছিলাম, ভুল করে বেরিয়ে গেছিলাম। বলো পরিষ্কার? কারো কোনো প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন নেই? বেশ, কোনো প্রশ্ন আমি আজকে ক্লাসটা